তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি তাহলে তোমার বাড়ি ভাড়া দিলে সেখান থেকে যে রেন্ট আসবে সেটা কোন হেডে এসে যাবে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেডে এসে যাবে। তো হাউস প্রপার্টি হেডে তোমার ইনকাম এসে যাবে। তাহলে দেখা যাক এখানে হাউস প্রপার্টি বলতে কি বলতে চাইছে। হাউস প্রপার্টি বলতে বলতে চাইছে বিল্ডিং বা ল্যান্ড অ্যাপার্টিনেন্ট দেয়ার টু। ল্যান্ড অ্যাপার্টিনেন্ট দেয়ার টু বলতে কি হচ্ছে? ল্যান্ডের পাশে যে, সরি, বিল্ডিং এর পাশে যে ল্যান্ড থাকে, সাপোজ গার্ডেনের কথা বলতে চাইছে এখানে, বা বিল্ডিং এর আশেপাশে যে এরিয়া তার কথা বলতে চাইছে। হ্যাঁ, পার্কিং এর জায়গা। এখানে একটা জায়গা রয়েছে যার মধ্যে, এটা বিল্ডিং, ধরো এটা বিল্ডিং, এখানে কার পার্কিং জোন রয়েছে, এখানে গার্ডেন রয়েছে। তাই এখানে যে পুরো জায়গাটাকে কি বলা হবে? ল্যান্ড অ্যাপার্টিনেন্ট দেয়ার টু, ল্যান্ড অ্যাপার্টিনেন্ট দেয়ার টু। তার মানে এর পুরোটার ভাড়া ধরো 50,000। তুমি তো বলবে যে এর মধ্যে তো কিছু খালি এরিয়া রয়েছে, তো ওটাকেও কি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ধরা হবে? আনসার ইজ ইয়েস। কারণ হাউস প্রপার্টির মধ্যে কোনগুলোকে ধরে নেওয়া হয়েছে? এই যে খালি জায়গা পড়ে রয়েছে, যেটাকে আমি বলছি সুইমিং পুল, কার পার্কিং জোন, ঠিক আছে, গার্ডেন। তার মানে বিল্ডিং, বিল্ডিং অ্যান্ড ল্যান্ড অ্যাপার্টিনেন্ট দেয়ার টু, এই যে ল্যান্ড রয়েছে পুরোটাই হাউস প্রপার্টির আন্ডারে চলে আসবে। বুঝতে পারলে? পুরোটা ভাড়া দিয়ে যে ইনকাম হবে সেটা কোথা থেকে ইনকাম হলো? তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। টোটালটার রেন্ট। তুমি বলতে পারো যে আমার তো, তুমি তো বলতে পারো এই বাড়িটার ভাড়া কত হবে? বাড়িটার ভাড়া 10,000 হবে। তার যে বাকি পোর্শনের ভাড়া, সুইমিং পুল আছে, গার্ডেন আছে, খেলার মাঠ আছে সাপোজ, হ্যাঁ, তো এগুলোর আর আলাদা আলাদা ভাড়া তুমি বলতে পারো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে, বলতে পারো কি এগুলো তো ওই হেডে যাওয়ার কথা নয়। সেই জন্য বলা হচ্ছে বিল্ডিং থেকে যে ইনকাম হবে, হাউস প্রপার্টি বলতে, হাউস প্রপার্টি বলতে শুধুমাত্র বিল্ডিংই নয়, তার আশেপাশে যে জায়গা রয়েছে, ল্যান্ড অ্যাপার্টিনেন্ট দেয়ার টু বলতে ওই বিল্ডিং এর আশেপাশে যে জায়গা রয়েছে, হতে পারে সুইমিং পুল, হতে পারে খেলার মাঠ, হতে পারে গার্ডেন, সবই ধরে নেওয়া হবে। পুরো যে রেন্টটা পাচ্ছ সবই ধরে নেওয়া হবে। কোথা থেকে পাচ্ছ? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকেই পাচ্ছ। বুঝতে পারলে? সেই জন্য এখানে দেখো ছবি দেখিয়েছে, এখানে দেখো উঠান রয়েছে, এখানে কিছু গার্ডেন হয়তো রয়েছে। তার মানে এইসব যে জায়গা রয়েছে এগুলোর ভাড়া তো রয়েছে। শুধু কি বিল্ডিং এর ভাড়া দিচ্ছে কেউ, মানে বাড়ির ভাড়া দিচ্ছে, তার সাথে তো এগুলো রয়েছে। তো সেই জন্য হাউস প্রপার্টির ডেফিনেশনে এটা ঢুকিয়ে দিয়েছে যে ল্যান্ড অ্যাপার্টিনেন্ট দেয়ার টু। বলো, এরকম হয়? এরকম হয় না, চলো। হুম, তাদের ক্ষেত্রে যে যতটা পে করছে, ওনারের কাছে যত টাকা আসছে সেটাই ধরা হবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ওনারের কাছে যতটা আসছে, হ্যাঁ, তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কতটা ধরা হবে? যতটা ইনকাম আসছে ততটাই ধরা হবে। আচ্ছা, এরপরে দেখো তাহলে হাউস প্রপার্টির মধ্যে অফিস বিল্ডিংও এসে যাচ্ছে। তুমি বলবে আমি তো এক্সিস ব্যাংকে এক্সিস ব্যাংকে ভাড়ায় দিয়েছি অফিস করার জন্য, সেটাও কি হাউস প্রপার্টির আন্ডারে আসবে? আনসার ইজ ইয়েস। সেইখান থেকেও যদি তোমার কোনো রেন্ট ইনকাম হয়ে থাকে তাহলে হাউস প্রপার্টি রেন্ট ফ্রম, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হয়ে যাবে। কোনো ফ্যাক্টরি বিল্ডিং থাকে, বিল্ডিং দিয়েছো ফ্যাক্টরি বানানোর জন্য, সেখানে কোনো মেশিন বসানোর জন্য, তো সেক্ষেত্রে যে ভাড়াটা পাচ্ছ সেটাও ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হয়ে যাবে। সব, কাউকে দোকান ভাড়ায় দিয়েছো, সেটাও ইনকাম ফ্রম হাউস প্রপার্টির আন্ডারে এসে যাবে। রেসিডেন্সিয়াল বিল্ডিং থাকতে দিয়েছো, এটা তো অলওয়েজ আসবে। এই হেডে কোনো ইনকাম চার্জ হতে গেলে কন্ডিশন ফুলফিল করতে হবে। কি কি কন্ডিশন ফুলফিল করতে হবে আমরা দেখে নেব। যে অ্যাসেসি মাস্ট বি দা ওনার। ওই
ওই অ্যাসেসি যার আন্ডারে তুমি বলছো কি, যাকে বলছো কি তোমার এই ইনকামটা হাউস প্রপার্টির আন্ডারে আসবে, হাউস প্রপার্টি হেডের আন্ডারে আসবে ওই ইনকামটা, তো তাকে ওনার হতে হবে। তুমি যদি ধরো ভাড়ায় নিয়ে কাউকে ভাড়ায় দিয়েছো, তাহলে তো তুমি ওই প্রপার্টির ওনার নাও। তুমি যে ভাড়াটা পাচ্ছ, তাহলে কি সেটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টির হেডে আসবে? আসবে না, সেটা ইনকাম ফ্রম আদার সোর্সেস এর হেডে চলে যাবে, কারণ তুমি প্রপার্টির ওনার নয়। সেটাই বলতে চাইছে যে কোনো ইনকাম হাউস প্রপার্টির আন্ডারে আসতে গেলে হাউস প্রপার্টি থেকে যে ইনকামটা হচ্ছে সেই হাউস প্রপার্টিটা তোমার হতে হবে, ইউ শুড বি দা ওনার। আচ্ছা, এরপরে প্রপার্টি শুড নট বি ইউজড ফর দ্য পারপাস অফ বিজনেস প্রফেশন। কোনো প্রপার্টি যদি বিজনেস প্রফেশন পারপাসে ইউজ হয়ে থাকে, সেটাকে ইগনোর করতে হবে, কারণ সেটা তো বিজনেসে ইউজ হয়েছে। তার মানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির ইনকাম তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেডে তখনই আসবে যদি সেটা বিজনেস প্রফেশনে না ইউজ হয়ে থাকে। যদি বিজনেস প্রফেশনে ইউজ হয়ে থাকে তো বিজনেস প্রফেশনে ইউজ হচ্ছে, তো সেখান থেকে তো ইনকাম হবে না। সেই জন্যই পয়েন্টটা দিয়েছে কি হাউস প্রপার্টি হেডে ইনকাম আসতে গেলে সেটা বিজনেস প্রফেশনে ইউজ করা চলবে না। হ্যাঁ, হ্যাঁ, অন্য কেউ বিজনেস করলে, হ্যাঁ ওনারের ক্ষেত্রে, এটা ওনারের ক্ষেত্রে ওনারের ধরো 3টে প্রপার্টি রয়েছে, একটাতে সে বিজনেস করছে, বিজনেস পারপাসে লাগিয়ে রেখেছে, আর 2টো ভাড়ায় দিয়ে রেখেছে। যেটা যেটা সে বিজনেস পারপাসে ইউজ করেছে, সেখান থেকে তো বিজনেস এ কাজে লাগিয়ে তো ইনকাম হচ্ছে, সে তো যে ইনকাম হয় সেটা তো বিজনেস ইনকামই ধরা হবে। তো সেই হাউস প্রপার্টিকে ইগনোর করতে বলছে, সেই হাউস প্রপার্টিকে ইগনোর করতে বলছে। বলছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির আন্ডারে যে ইনকাম আসবে সেই হাউস প্রপার্টি বিজনেস প্রফেশনে যেন না ইউজ হয়। বুঝতে পারলে? হুম, ওটা তোমার ইনকাম ফ্রম আদার সোর্সেস এ যাবে, কারণ তুমি তো ওই প্রপার্টির ওনার নও, ভাড়ায় নিয়ে ভাড়ায় দিয়েছো। ঠিক আছে? ওই ব্যবসাটাই বলতে আচ্ছা, তোমার যদি এটাই, তুমি যদি বারবার এটাই করতে থাকো, বিভিন্ন জায়গায় ভাড়ায় নাও ভাড়ায় দাও, ভাড়ায় নাও ভাড়ায় দাও, তাহলে সেটা তোমার ইনকাম ফ্রম আদার সোর্সেসে আসবে না, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন হয়ে যাবে, কারণ এটা তোমার বিজনেস হয়ে দাঁড়িয়েছে। এটা তোমার বিজনেস হয়ে দাঁড়িয়েছে, যখন কোনো কাজ নর্মালি রিপিটেডলি করতে থাকবে তখন সেটা বিজনেস হয়ে দাঁড়াবে। বুঝতে পারলে? তাহলে সেটা তুমি যেটা বলছো যে তুমি বাড়ি ভাড়ায় নিয়ে সেটাতে বিজনেস শুরু করলে, সেটা তো বিজনেসের এক্সপেন্স হবে, তোমার বিজনেসের রেন্ট হবে, ভাড়া দিচ্ছ। যে যে পার্সনের কাছ থেকে তুমি ভাড়ায় নিয়েছো তার তো রেন্ট ইনকাম হবে, তার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হবে, তোমার কাছে সেটা বিজনেসের এক্সপেন্স হবে, তুমি প্রফিট এন্ড লস এর টু রেন্ট দেখাবে। বুঝতে পারলে? তোমাকে তো পে করতে হচ্ছে, তোমার কি ইনকাম হচ্ছে না। ইনকাম ফ্রম সাবলেটিং অফ হাউস, ইনকাম ফ্রম সাবলেটিং অফ হাউস, তুমি হাউস প্রপার্টিকে সাবলেট করে দিয়েছো, সাবলেট বলতে তুমি ভাড়ায় নিয়ে ভাড়ায় দিয়েছো, ওটাই বলা হচ্ছে ইজ নট ট্যাক্সেবল আন্ডার দিস হেড। এই হেডে ট্যাক্সেবল হবে না, কোন হেডে হবে? ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্সেস এর হেডে ট্যাক্সেবল হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি ভাড়ায় নিয়ে ভাড়ায় দাও, তোমার যে ইনকামটা এলো সেটা ইনকাম ফ্রম আদার সোর্সেস এ চলে যাবে। আচ্ছা, এরপরে দেখো হাউস প্রপার্টি তাহলে কত রকমের হবে, লেট আউট, সেলফ অকুপাইড। হাউস প্রপার্টি ইনকাম ট্যাক্সের হিসাবে ক রকমের হবে, লেট আউট, সেলফ অকুপাইড। লেট আউট বলতে যেটা তুমি ভাড়ায় দিয়েছো, সেলফ অকুপাইড বলতে যেটা তুমি নিজে ইউজ করছো। লিখে নিতে পারো খালি জায়গাতে, যে কোনো জায়গায়। না না, উঠে যায়নি, এখানে কোনো উঠে যায়নি। তাহলে লেট আউট বলতে যেটা তুমি ভাড়ায় দিয়েছো, সেলফ অকুপাইড বলতে যেটা নিজে তুমি অকুপাই করে রেখেছো, ইউজ করছো। আরেক ধরনের হয়ে থাকে যেটাকে আমরা বলি ডিমড লেট আউট, আরেক ধরনের হয়ে থাকে ডিমড। ডিমড মানে কি, মনে করা,
ধরে নেওয়া হচ্ছে তুমি ভাড়ায় দিয়েছো। ডিমড লেট আউট বলতে ধরে নেওয়া হচ্ছে, ইনকামটা কে ধরে নিচ্ছে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ধরে নিয়েছে যেন তুমি ভাড়ায় দিয়েছো। ওইটা কোন সিচুয়েশন? হ্যাঁ, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলেছে যে তোমার ধরো 5টা প্রপার্টি রয়েছে, 5টার মধ্যে তুমি কি করেছো, 2টো ভাড়ায় দিয়েছো আর 3টে নিজের ইউজের জন্য রেখেছো। তোমার 5টা প্রপার্টি রয়েছে, 2টো ভাড়ায় দিয়েছো আর 3টে নিজের ইউজের জন্য রেখেছো, যেটাকে আমরা সেলফ অকুপাইড বলছি, নিজের ইউজের জন্য রেখেছো। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যে তুমি ম্যাক্সিমাম 2টো হাউস প্রপার্টিকে সেলফ অকুপাইড হিসেবে রাখতে পারবে, ম্যাক্সিমাম 2টো হাউস প্রপার্টিকে সেলফ অকুপাইড হিসেবে রাখতে পারবে। তার বেশি চলে গেলে সেটাকে আমরা ধরেই নেব যে ডিমড লেট আউট, যেন তুমি ভাড়ায় দিয়েছো। আর ভাড়ায় দিলে যেরকম ট্যাক্স দিতে হতো, ট্যাক্সের ক্যালকুলেশন হতো, সেইভাবে তোমাকে ট্যাক্সের ক্যালকুলেশন করে ট্যাক্স পে করতে হবে। তার মানে আমি কি বললাম যে হাউস প্রপার্টি 3 রকম হতে পারে। কোন সিচুয়েশনে এরকম হয়ে যাবে 3 রকম? যদি তোমার, তাহলে হাউস প্রপার্টি 3 রকম: লেট আউট, ডিমড লেট আউট, সেলফ অকুপাইড। লেট আউট, ডিমড লেট আউট, সেলফ অকুপাইড। ডিমড লেট আউট বলতে যেখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ধরেই নিচ্ছে কি তুমি ভাড়ায় দিয়েছো, সেই হিসাবে তোমাকে ট্যাক্স পে করতে হবে, যদিও তুমি নিজে অকুপাই করে রেখেছো। কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট চাইছে যে ম্যাক্সিমাম তুমি 2টো হাউস প্রপার্টিকেই সেলফ অকুপাইড হিসাবে রাখো। তার থেকে যখনই তুমি বেশি হাউস প্রপার্টি ফেলে রাখবে বা ইউজ করবে, ফেলে রাখবে বা ইউজ করবে, তখনই 2টোর বেশি যতগুলোকে ফেলে রেখেছো বা ইউজ করছো সেগুলোকে সব ডিমড লেট আউট ধরে নেওয়া হবে। আর ভাড়ায় দিলে যেভাবে ট্যাক্সের ক্যালকুলেশন হতো সেইভাবে ট্যাক্সের ক্যালকুলেশন করা হবে, ইনকামের ক্যালকুলেশন করা হবে, ট্যাক্স পে করতে হবে তার উপর। বুঝতে পারলে? হুম, হ্যাঁ ঠিক আছে, এটা গুড কোশ্চেন। সাপোজ আমি এখানে 6টা বলে দিয়েছি, 6টা হাউস প্রপার্টি রয়েছে তোমার, 6টা হাউস প্রপার্টির মধ্যে একটাকে তুমি বিজনেসে লাগিয়েছো, আর 2টো ভাড়ায় দিয়েছো, একটাকে বিজনেসে লাগিয়েছো, 2টো ভাড়ায় দিয়েছো, আর আর 3টে তোমার নিজের রয়েছে, হতে পারে পড়ে রয়েছে, হতে পারে তুমি ইউজ করছো। ঠিক আছে, না যেহেতু তোমার 2টোর পেরিয়ে যাচ্ছে, 2টো যেহেতু পেরিয়ে যাচ্ছে, তার মানে হ্যাঁ একটাকেই ধরে নেওয়া হবে ডিমড লেট আউট। তার ডিমড লেট আউট কটা ধরা হবে? একটাকেই ধরা হবে। হ্যাঁ, সেলফ অকুপাইড রাখতে পারো। তাহলে আমি কি বললাম যে তোমার 6টা বাড়ি রয়েছে, 6টার মধ্যে যেটা বিজনেস প্রফেশনে ইউজ হচ্ছে সেটা তো ইগনোরই করতে হবে, বিজনেস প্রফেশনে ইউজ হচ্ছে সেটাকে ইগনোর করতে হবে। আর 2টো ভাড়ায় দিয়েছো, সেটা তো সে 2টো কি লেট আউট হয়ে গেল, তার মানে টোটাল কতগুলো চলে গেল? টোটাল চলে গেল 3টে, আর থাকছে 3টে। 3টের মধ্যে তুমি হতে পারে ফেলে রেখেছো, হতে পারে ইউজ করছো, ডিপার্টমেন্ট অত কিছু দেখবে না, দেখলো যে তোমার 3টে হাউস প্রপার্টি সেলফ অকুপাইড হিসাবে রয়েছে, ঠিক আছে, তার মধ্যে একটাকে ডিমড লেট আউট ধরা হবে। এবার তোমাকেই ডিক্লেয়ার করতে হবে কোনটাকে তুমি ডিমড লেট আউট ডিক্লেয়ার করতে চাইছো। যেটার যেটার ট্যাক্স লায়াবিলিটি কম হবে সেটাকেই তুমি কি করবে? ডিমড লেট আউট ডিক্লেয়ার করবে। তোমার উপরে ডিপেন্ড করছে, তুমি যেটা যে কোনো 3টের মধ্যে যে কোনো একটাকে ডিমড লেট আউট ডিক্লেয়ার করবে। বলো। আমি যদি নরমালি জিজ্ঞেস করছি যে যদি ট্যাক্স বেসে আমি যদি ভাড়াই দিই সেখান থেকে যে হাই ট্যাক্স সেটা অবভিয়াসলি যেটা আমি সেটা প্রপার্টির উপর ডিপেন্ড করবে, কত বড় প্রপার্টি ওইরকম কি বলা যাবে? আচ্ছা, ট্যাক্সের রেট ওইরকম কোনো নেই যে ভাড়ায় নিলে মানে ডিমড লেট আউট প্রপার্টির ট্যাক্সের রেট বেশি না লেট আউট প্রপার্টির ট্যাক্সের রেট বেশি, এরকম কোনো নেই। আচ্ছা, ট্যাক্সের ক্যালকুলেশন হলে দেখতে পাবে, এখন ট্যাক্সের ক্যালকুলেশন দেখো। আরে তুমি যদি বাড়ি বানিয়ে ফেলে রাখো সেক্ষেত্রে তুমি রেন্ট পাচ্ছ না, প্রথম কথা রেন্ট পাচ্ছ না, কিন্তু তোমাকে ডিমড লেট আউট হিসাবে ট্যাক্স দিতে হচ্ছে। 2টো বাড়ি বানালে দিতে হবে না।
আগে ক্যালকুলেশন হোক তারপরে কোশ্চেন করবি। প্রথমে কোশ্চেন ক্লিয়ার করো তারপরে জিজ্ঞেস করবে। আচ্ছা এরপরে এসে যাও তাহলে আমরা ট্যাক্সের ক্যালকুলেশন কিভাবে করব। যে প্রপার্টি লেট আউট রয়েছে তার জন্য আমরা কিভাবে ট্যাক্সের ক্যালকুলেশন করব। তো ট্যাক্সের ক্যালকুলেশনের আমরা যেমন ইনকাম ফ্রম ক্যাপিটাল গেনে কি দেখেছিলাম, একটা ফরম্যাট ছিল ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন বের করার, এখানেও একটা ফরম্যাট রয়েছে। এই ফরম্যাট ফলো করে তোমাকে বের করতে হবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো প্রথমে তুমি লেট আউট প্রপার্টির ক্ষেত্রে দেখো যে প্রপার্টি তুমি ভাড়ায় দিয়েছো তার কিভাবে তুমি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করবে, সেটা কি করে বের করবে দেখে নাও। তোমাকে প্রথমে গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে হবে ওই প্রপার্টির, যে প্রপার্টি ভাড়ায় দিয়েছো। গ্রস অ্যানুয়াল ভ্যালু কি করে বের করবে সেটা আমি পরে আসছি, এখন তুমি স্ট্রাকচারটা দেখো। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে তুমি মাইনাস করে দেবে মিউনিসিপ্যাল ট্যাক্স, যত টাকা পে করতে হয়েছে, অ্যাকচুয়ালি পে করেছো ওই বাড়ির রেসপেক্টে, তো সেটা মাইনাস করে দেবে। তাহলে তুমি পেয়ে যাবে নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু থেকে তুমি মাইনাস করে দেবে আন্ডার সেকশন 24 এর দুটো ডিডাকশন রয়েছে, সেই দুটো ডিডাকশন তুমি মাইনাস করে দেবে। একটা হচ্ছে 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু 30% তুমি মাইনাস করে দেবে, মানে উপরে যেটা বেরিয়েছে এরই 30%। তাহলে কি বললাম যে লেট আউট প্রপার্টির আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করতে চাইছি। লেট আউট প্রপার্টি, যে প্রপার্টি ভাড়ায় দিয়েছো তার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করতে চাইছি। সেখান থেকে কত ইনকাম হয়েছে কে বের করতে চাইছে, আমরা বের করতে চাইছি না, ইনকামটাকে ডিপার্টমেন্ট বলেছে বের করতে, তাদের হিসাবে আমরা বের করার চেষ্টা করছি। তো তার জন্য তোমাকে বের করতে হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু ওই প্রপার্টির প্রথমে, আর এটা কি করে বেরোবে পরে রয়েছে। তো সেখান থেকে মাইনাস কি হবে মিউনিসিপ্যাল ট্যাক্স, যতটা মিউনিসিপ্যাল ট্যাক্স পে করেছো সেটা মাইনাস করবে, তাহলে তুমি পেয়ে যাবে। হ্যাঁ ওনার ভাড়াটিয়া পেড করলে হবে না, ওনার যেটা পে করেছে সেটাই, ওনার যেটা পে করেছে, ঠিকই বলেছো, ওনার যেটা পে করেছে। ভাড়াটিয়া পে করলে মাইনাস হবে না, কারণ তোমার পকেট থেকে তো যাচ্ছে না, যেটা তুমি পে করেছো। তারপরে তুমি নেট অ্যানুয়াল ভ্যালু পেয়ে যাবে, তাহলে মাইনাস করলে মিউনিসিপ্যাল ট্যাক্স। ডিডাকশন 24 এর কি থাকছে ওই 30% নেবে, নেট অ্যানুয়াল ভ্যালু যেটা বেরিয়েছে তার 30% মাইনাস হবে, 30%। আর ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল বলতে তুমি যদি লোন করে বাড়ি বানিয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে ইন্টারেস্ট দিতে হতে পারে, যতটা ইন্টারেস্ট হচ্ছে হচ্ছে ওই ইয়ারের যতটা হচ্ছে ততটাই মাইনাস হবে। তাহলে এখানে দুটো পয়েন্ট মনে রাখতে হবে যে মিউনিসিপ্যাল ট্যাক্স যতটা এসএসসি পে করবে, এসএসসি বলতে যাকে ট্যাক্স পে করতে হবে, ট্যাক্স লায়াবিলিটি যার হচ্ছে, সে যতটা সারা বছরে মিউনিসিপ্যাল ট্যাক্স পে করবে ততটাই ছাড় হবে, সেটা আগের বছরের মিউনিসিপ্যাল ট্যাক্সও হতে পারে। তার মানে মিউনিসিপ্যাল ট্যাক্সের ছাড় কি বেসিসে, পেমেন্ট বেসিসে, কিন্তু ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটালের ছাড় কি বেসিসে, অ্যাক্রুয়াল বেসিসে, যে বছর যতটা হবে সেই বছর ততটা ছাড় হবে। তাহলে এটা হচ্ছে পেমেন্ট বেসিসে ছাড় হবে, তার মানে তোমার আগের বছরের যদি ডিউ থাকে এবছর যদি পেমেন্ট করো এবছর ছাড় হবে, আগের বছর ছাড় হয়নি, এটা তাহলে পেমেন্ট বেসিস। আর ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল অ্যাক্রুয়াল বেসিস, মানে যে বছর যতটা ইন্টারেস্ট ততটাই ছাড় হবে, পেমেন্ট হতেও পারে নাও হতে পারে, পেমেন্ট করতেও পারো নাও করতে পারো। যেমন আমরা প্রফিট অ্যান্ড লস বানালে কি করতাম, যে যদি কোনো স্যালারি আউটস্ট্যান্ডিং থাকে সেটা অ্যাড করে দিতাম, কারণ কি, কারণ অ্যাকাউন্টস বানানোর সময় আমরা অ্যাক্রুয়াল বেসিস ফলো করতাম। সিমিলার এখানে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল যতটা হচ্ছে সারা বছরে ততটাই ছাড় হবে, পেমেন্ট করছো কি করছো না দেখার দরকার নেই। কিন্তু মিউনিসিপ্যাল ট্যাক্সের ক্ষেত্রে যতটা পেমেন্ট করবে ততটাই ছাড় হবে, যদি আগের বছরও পেমেন্ট করো এবছর, আগের বছরের ডিউ গুলো যদি এবছর পেমেন্ট করো এবছর পুরোটা ছাড় হবে। বুঝতে পারলে, ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ অ্যাসেসমেন্ট ইয়ার কেন, প্রিভিয়াস ইয়ারেরই নিচ্ছি, তার আগের গুলোর, আগের প্রিভিয়াস বছরের গুলোর যদি পেমেন্ট করে থাকো। সাপোজ তুমি এটা কোন ইয়ার শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে 20-21 শেষ হয়ে গেছে, 20-21 যদি তুমি 20-21 শেষ হয়েছে কি হয় না, হয়ে গেছে, 20-21 ট্যাক্স ডিটারমাইন করছো, রিটার্ন ফাইলিং করছো কবে, ফাইনালি
ফাইনালি তো 21-22 শেষে করছো, তাহলে তুমি যে বছর ইনকাম করেছো তাকে কি বলবে? প্রিভিয়াস ইয়ার। যে বছর ট্যাক্স ফাইনাল করতে যাচ্ছ, রিটার্ন জমা করতে যাচ্ছ, সেটাকে তুমি বলবে অ্যাসেসমেন্ট ইয়ার। ঠিক আছে, তাহলে 20-21 তুমি যদি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করতে চাও, তাহলে 20-21 ওই প্রপার্টির কি নিতে হবে? গ্রস অ্যানুয়াল ভ্যালু নিতে হবে। 20-21 দেখতে হবে তুমি কতটা মিউনিসিপাল ট্যাক্স পে করেছো। 20-21 দেখতে হবে, 20-21 দেখতে হবে যে 20-21 কতটা মিউনিসিপাল ট্যাক্স পে করেছো, 20-21 কত পে করেছো। ধরো তুমি আগের 2-3 বছরের পে করেছো, কবে এসে পে করলে? 20-21। আগের 2-3 বছরের যত মিউনিসিপাল ট্যাক্স তুমি 20-21 পে করলে সবই ছাড় হয়ে যাবে 20-21, কারণ পেমেন্ট বেসিসে। বুঝতে পারলে? সবই 20-21 নিতে হবে। একবার ছাড় নিলে কতবার নিবি? কি নিয়ে নিলাম সেখানে? তুমি তো সবসময় পেমেন্ট বেসিসই ফলো করে আসছো, যখনই পে করছো তখন তুমি ছাড় নিচ্ছ, যদি যখন পে করছো না ছাড় নিচ্ছ না। বুঝতে পারলে? আর ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, এটা হচ্ছে তোমার অ্যাক্রুয়াল বেসিস, মানে যে বছরের ইন্টারেস্ট সে বছরই ছাড় হবে। যেমন স্যালারির ক্ষেত্রে আমরা দেখেছিলাম অ্যাকাউন্ট যখন বানাচ্ছিলাম। হ্যাঁ ওই রকমই, যে বছরের ইন্টারেস্ট সে বছরই দেখাবে, পেমেন্ট হতেও পারে না হতেও পারে। কিন্তু মিউনিসিপাল ট্যাক্সের ক্ষেত্রে পেমেন্ট হলে সে বছর, যে বছর যতটা পেমেন্ট করবে সে বছর ততটা ছাড় নেবে, না হলে নীল পেমেন্ট যদি না। হাউস কেনার সময় হতে পারে, কনস্ট্রাকশনের সময় হতে পারে, সেটা পরে আমরা ডিটেলে দেখছি। আচ্ছা আমরা তাহলে এখানে কি ছেড়ে গেলাম, যে গ্রস অ্যানুয়াল ভ্যালু কি, তাই তো? মেন ফরম্যাটে আমাদের যেটা আননোন রয়েছে সেটা হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে গেলে তোমাকে চলে আসতে হবে নিচে। এখানে কিভাবে ক্যালকুলেট করতে হবে বলেছে দেখো। আচ্ছা গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে গেলে তোমাকে কতগুলো ওয়ার্ড মাথায় রাখতে হবে। কি কি ওয়ার্ড মাথায় রাখতে হবে? কি কি ওয়ার্ড মাথায় রাখতে হবে? একটা হচ্ছে মিউনিসিপাল ভ্যালু। কোন প্রপার্টির মিউনিসিপাল ভ্যালু কি? মিউনিসিপ্যালিটি যে ভ্যালু ফিক্স করে রেখেছে তার মিউনিসিপাল ট্যাক্স নেওয়ার জন্য, মিউনিসিপ্যালিটি মিদনাপুর মিউনিসিপ্যালিটির ফিক্স করে রেখেছে কি আমার এই এরিয়ার মিউনিসিপাল ভ্যালু প্রপার্টির এত টাকা, এই প্রপার্টির মিউনিসিপাল ভ্যালু এত টাকা। কেন করে রেখেছে? তাকে মিউনিসিপাল ট্যাক্স নিতে পারে, ওই ভ্যালুর উপরে বলবে এত পার্সেন্ট লাগবে। প্রত্যেক মিউনিসিপ্যালিটি তার এরিয়ায় যে প্রপার্টি রয়েছে তার মিউনিসিপাল ভ্যালু ফিক্স করে রেখেছে, তার উপরেই তোমাকে মিউনিসিপাল ট্যাক্স দিতে হবে। স্যার মিউনিসিপ্যালিটির কাছ থেকে খবর নেবে, যখন মিউনিসিপাল ট্যাক্সটা দিতে হবে বুঝতে পারবে, ওখানে লেখা থাকবে যে এত পার্সেন্ট প্রপার্টির। ঠিক আছে, তাহলে কোনো প্রপার্টির, হাউস প্রপার্টির মিউনিসিপাল ভ্যালু মিউনিসিপ্যালিটি থেকে পেয়ে যাবে। ফেয়ার রেন্টাল ভ্যালু, ফেয়ার রেন্টাল ভ্যালু বলতে সেম স্ট্যান্ডার্ডের, সেম লোকালিটিতে সেম স্ট্যান্ডার্ডের প্রপার্টি থেকে কত রেন্ট আসে। হ্যাঁ ধরো এখানেও তোমার একটা রুম রয়েছে, প্লেট সবকিছু লাগানো রয়েছে, পাথর লাগানো রয়েছে, কিচেন রয়েছে, সবকিছু রয়েছে। এখানে যতটা ভাড়া নিচ্ছে এই জায়গাটা সিমিলার লোকেশন, মানে সিমিলার বলতে এই মিদনাপুরে ওই সেম স্ট্যান্ডার্ড কত ভাড়া হতে পারে। তো সেই ভাড়া দেখতে হবে ফেয়ার রেন্টাল ভ্যালু। ফেয়ার রেন্টাল ভ্যালু এখানে কি লেখা রয়েছে? রেন্ট which is similar property in the same location would have fetched। তাহলে সিমিলার লোকেশনে সেম প্রপার্টি কত টাকা ফেচ করতো, ফেচ করতে বলতে কত টাকা রেন্ট আসতো সিমিলার প্রপার্টি থেকে। তার মানে তুমি যদি তোমার প্রপার্টির ফেয়ার রেন্টাল ভ্যালু দেখতে চাও, তাহলে অন্য প্রপার্টি দেখবে যে ওই প্রপার্টি, ওই সিমিলার স্টাইলের প্রপার্টির কত রেন্ট চলছে মার্কেটে, ওটাই হচ্ছে ফেয়ার রেন্টাল ভ্যালু। ফেয়ার মানে সবসময় মার্কেট ভ্যালুই বলতে চাইছে, মানে মার্কেট রেন্টাল ভ্যালু, মার্কেট রেন্ট। আচ্ছা স্ট্যান্ডার্ড রেন্ট কি বলেছে? রেন্ট কন্ট্রোল অ্যাক্টে কি বলা আছে? রেন্ট কন্ট্রোল অ্যাক্টে যে রেন্ট বলা আছে সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট। রেন্ট কন্ট্রোল অ্যাক্টে এটা হচ্ছে আইনে বলা আছে। তারপরে হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট, রিসিভার রিসিভেবল। তাহলে মিউনিসিপ্যাল ভ্যালু, কোন প্রপার্টির যে মিউনিসিপ্যাল ভ্যালু ফিক্স করে রেখেছে সেটা হচ্ছে ওই প্রপার্টির মিউনিসিপ্যাল ভ্যালু। ফেয়ার রেন্টাল ভ্যালু ওই প্রপার্টি থেকে কত রেন্ট এসে থাকে মার্কেটে, সেটা হচ্ছে ফেয়ার রেন্টাল ভ্যালু। স্ট্যান্ডার্ড রেন্ট বলতে ওই প্রপার্টির কি রেন্ট হতে পারে রেন্ট কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী। ঠিক আছে, তাহলে তিনটে ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ক্লিয়ার। হ্যাঁ ওটা রেন্ট কন্ট্রোল অ্যাক্ট পড়ে দেখতে হবে।
ঠিক আছে, রেন্ট কন্ট্রোল অ্যাক্ট পড়ো, তারপরে কোশ্চেনে তোমাকে মোটামুটি দেওয়া থাকবে, ঠিক আছে, যদি দেওয়া থাকে যে গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করো, ওগুলো দেওয়া থাকবে। আচ্ছা, এই টার্মগুলো আমরা তাহলে কেন জানতে চাইলাম? যে কারণ আমরা কি বের করতে চাইছিলাম, গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে গেলে ওই টার্মগুলো ইউজ হবে, ওই টার্মগুলো ইউজ হবে। তাহলে এরপরে দেখে নাও যে গ্রস অ্যানুয়াল ভ্যালু কিভাবে ক্যালকুলেট হচ্ছে, কম্পিউটেশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু কিভাবে কম্পিউট হবে, তোমাকে হায়ার নিতে হবে, হায়ার নিতে হবে, কার মধ্যে হায়ার নিতে হবে, মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্টাল ভ্যালুর মধ্যে হায়ার নিতে হবে। তাহলে একটা প্রপার্টির তিন রকমের ভ্যালু আছে, মিউনিসিপ্যাল ভ্যালু, ফেয়ার রেন্টাল ভ্যালু আর স্ট্যান্ডার্ড রেন্ট আর অ্যাকচুয়াল রেন্ট। অ্যাকচুয়াল রেন্টটা ছাড়ো, অ্যাকচুয়ালি যেটা রিসিভ করবে, রিসিভেবল। তাহলে ফেয়ার রেন্টাল ভ্যালু আর মিউনিসিপ্যাল ভ্যালুর মধ্যে কম্পেয়ার করো, দেখো কোনটা হায়ার, কোনটা হায়ার দেখো, যেটা হবে সেটা নেবে, সেটাকে কি বলা হবে, এ অ্যামাউন্ট, স্টেপ 1 অ্যামাউন্ট। তারপরে বিতে বি আবার ক্যালকুলেট করতে হবে, বি ক্যালকুলেট করতে হবে, স্টেপ 2, স্টেপ 2 বলতে পারো। স্টেপ 2 তে কি নেবে, স্ট্যান্ডার্ড রেন্ট নেবে, আর উপরে যে ক্যালকুলেট করেছিলে হায়ার বলে, তাহলে উপরে যে অ্যামাউন্ট ক্যালকুলেট করেছিলে আর স্ট্যান্ডার্ড রেন্ট, দুটোর মধ্যে যেটা লোয়ার হবে সেটা নিতে হবে, সেটা কি হয়ে গেল, বি হয়ে গেল। তারপরে আবার কি করতে হবে, যেটা বিতে বেরোলো, বির সাথে কার কম্পেয়ার করতে হবে, অ্যাকচুয়াল রেন্ট, রিসিভ আর রিসিভেবল, বির সাথে কম্পেয়ার করতে হবে অ্যাকচুয়াল রেন্ট, রিসিভ আর রিসিভেবল। তাহলে যেটা হাই হবে সেটাই হবে তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু। ওটাই লেখা রয়েছে, আমি তোমাকে এটাই লেখা রয়েছে, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো এক্সাম্পল দিয়ে বোঝালে বুঝতে পারবে। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা এক্সাম্পল দেখে নাও 2 মিনিটে। আমরা তাহলে একটা হাউস প্রপার্টির কি বের করবো, এটা একটা হাউস প্রপার্টি রয়েছে, এর আমরা বের করব কি, গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে এই প্রপার্টির মিউনিসিপ্যাল ভ্যালু কত আছে, 60, এই প্রপার্টির ফেয়ার রেন্টাল ভ্যালু কত আছে, 72, এই দুটোর মধ্যে হায়ার কোনটা, 72। তাহলে স্টেপ 1 এ আমি কি বলেছিলাম, যে মিউনিসিপ্যাল ভ্যালু ফেয়ার রেন্টাল ভ্যালুর মধ্যে হায়ার নিতে হবে, দেখো এখানে রয়েছে হায়ার অফ মিউনিসিপ্যাল ভ্যালু ফেয়ার রেন্টাল ভ্যালু। তাহলে হায়ার কত আসবে, তাহলে কত হয়, কোনটা হায়ার, রুপিস 72,000, 72,000। স্টেপ 2 তে আমি কি বললাম, স্টেপ 2 বা স্টেপ বি তে, তাহলে তোমাকে 72,000 স্টেপ 1 এর যত আছে, স্টেপ 1 এর অ্যামাউন্ট আর স্টেপ 1 এর অ্যামাউন্ট আর স্ট্যান্ডার্ড রেন্ট কত আছে, 60, এই দুটোর মধ্যে লোয়ার কি রয়েছে, লোয়ার রয়েছে 60। তার মানে স্টেপ 2 এর অ্যামাউন্ট কত হয়ে গেল, 60। এরপরে স্টেপ 3, যেটাকে আমরা ফাইনাল স্টেপ বলছি, স্টেপ 3, এতে কি দেখতে হবে, স্টেপ 2 তে কত এসেছে, স্টেপ 2 তে কত এসেছে, স্টেপ 2 তে কত এসেছে, 60,000। আর কি দেখতে হবে, অ্যাকচুয়াল রেন্ট কত, 42, যেটা হাই হবে, তাহলে রুপিস 60,000, বুঝতে পারলে। তাহলে স্টেপ 3 এর অ্যামাউন্ট কত বেরোলো, 60,000, কারণ এই দুটোর মধ্যে যেটা হায়ার হবে। আচ্ছা দেখো, তোমার এখানে সলভ করা রয়েছে, দেখো হায়ার অফ, নেক্সট পেজে যাও। স্টেপ 1 এ কি হচ্ছে, স্টেপ 1 এ হায়ার অফ মিউনিসিপ্যাল ভ্যালু ফেয়ার রেন্টাল ভ্যালু, তাহলে কত, দুটোর মধ্যে হায়ার কি হবে, 72,000ই তো হচ্ছে। মিউনিসিপ্যাল ভ্যালু ফেয়ার রেন্টাল ভ্যালু মধ্যে যদি হায়ার দেখো 72,000 হচ্ছে কি হচ্ছে না, শুধু হাউস প্রপার্টি 1 এর দেখো, 2 3 বাদ দাও ওখানে। আর লোয়ার অফ স্টেপ 2, সরি স্টেপ 1 ভ্যালু এন্ড স্ট্যান্ডার্ড রেন্ট কোনটা হচ্ছে লোয়ার, 60,000ই হচ্ছে তো। হায়ার
অফ স্টেপ টু ভ্যালু অ্যান্ড অ্যাকচুয়াল রেন্ট রিসিভ কত হচ্ছে 60,000। তাহলে মানে গ্রস অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 60,000। ঠিক আছে, এইভাবে তোমাকে গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে হবে, আর এই ভ্যালুটাকেই বসিয়ে দিতে হবে কোথায়, উপরের যে আমাদের ফরম্যাট রয়েছে এই ফরম্যাটে বসিয়ে দিতে হবে, তবেই তোমার ক্যালকুলেশন চলে আসবে। আচ্ছা, আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখছি। আজকে কি পর্যন্ত রাখলাম, যে কিভাবে গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করতে হয়, এতটা আজকে পর্যন্ত থাক। নেক্সট ডেতে আমরা সলিউশন দেখব কিভাবে হাউস প্রপার্টি থেকে ইনকাম ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, চলো। কার্তিক দাস, শুনতে পেয়েছো? কিছু বুঝলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো।